এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 4 শুরু করেছিলাম CC04 এর, যার জ্ঞান ও অনুসন্ধান পদ্ধতি, নলেজ অ্যান্ড মেথড অফ এনকোয়ারি এর প্রথম পর্ব আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন আলোচনা করব 2 নম্বরের জন্য। এর মধ্যে কিছু প্রশ্ন তোমাদের 7 নম্বরের পাঠ প্রশ্ন হিসাবে 3 অথবা 4-এ আসতে পারে। অবশ্যই ক্লাসটা গুরুত্ব সহকারে ভালো করে ধৈর্য ধরে দেখবে। প্রথম প্রশ্ন, ধারণা বলতে কী বোঝায়? ধারণা বলতে এমন একটি চিন্তন বা চিন্তা ধারণাকে বোঝায় যা কোনো কিছুর সাধারণ বৈশিষ্ট্য বা গুণাবলীকে প্রতিফলিত করে। ধারণা হলো কোনো কিছুর একটি অর্থপূর্ণ বা বিমূর্ত উপস্থাপনা। এটি বস্তু, ঘটনা, ধারণা বা গুণের একটি শ্রেণীকে প্রতিনিধিত্ব করতে পারে। ধারণা বিভিন্ন উপায়ে গঠিত হতে পারে। ধারণা শব্দটির অর্থ হলো কোনো বিষয়ে সাধারণভাবে চিন্তা বা বোঝাপড়া। এটি একটি মানসিক চিত্র বা ধারণা যা কোনো বস্তু, ঘটনা বা প্রক্রিয়ার সম্পর্কে আমাদের বোঝাপড়ার ভিত্তি তৈরি করে। আমরা কোনো বিষয় সম্পর্কে জানা বোঝার পর সেই বিষয়টা সম্পর্কে যে জ্ঞান গঠন করি সেটিকেই আমরা ধারণা বলে থাকি। 12 নম্বর প্রশ্ন, বিকল্প ধারণা বলতে কী বোঝো? বিকল্প ধারণা বলতে একটি নির্দিষ্ট ধারণা বা সিদ্ধান্তের পরিবর্তে অন্য কোনো ধারণা বা বিকল্প পথ বোঝায়। এটি একটি মূল ধারণা বা সিদ্ধান্তের পরিবর্তে অন্য একটি বিকল্প বা প্রতিস্থাপনকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, একটি সমস্যার একাধিক সমাধান থাকতে পারে, যেখানে প্রতিটি সমাধানই একটি বিকল্প ধারণা। যদি আমরা কোনো সমস্যা নিয়ে আলোচনা শুরু করি এবং সেই সমস্যার জন্য আমরা একটি 10 জনের দল গঠন করি এবং 10 জনকে যদি সমস্যার সমাধানের কথা বলি, তাহলে 10 জনই কিন্তু 10 রকমভাবে সমাধানের পথ বার করবে। এই 10 ধরনের সমাধানের পথ হচ্ছে বিকল্প, প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং সঠিক সমাধানের পথ। এটাই হচ্ছে বিকল্প ধারণা। এরপর 13 নম্বর প্রশ্ন, ভ্রান্ত ধারণা বলতে কী বুঝি? ভ্রান্ত ধারণা বলতে কোনো একটি নির্দিষ্ট ধারণা বা সিদ্ধান্তের বিপরীত বা প্রতিকূল পথ বা ধারণাকে বোঝায়। এটি মূল ধারণা বা সিদ্ধান্তের একেবারে ভিন্ন বিপরীত দিক। এই ধারণা মূল ধারণার প্রতিপক্ষ হিসাবে কাজ করে। যদি কারোর পূর্বজ্ঞানের সাথে নতুন অভিজ্ঞতার সংযোগ ঘটতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় এবং তার ধারণার বিরোধিতা করে এবং সত্যকে যুক্তির বদলে কুসংস্কার দিয়ে ভাবতে শেখায়, তখন তাকে ভ্রান্ত ধারণা বলা হয়। ভ্রান্ত ধারণার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পৃথিবী পৃষ্ঠ সমতল, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে ইত্যাদি। ভ্রান্ত ধারণা কি? যে আমাদের চোখের সামনে যা আমরা দেখি, যে আমাদের পৃথিবী সবসময় স্থির রয়েছে, আমরা সমতলের ওপর দিয়ে চলাফেরা করছি, কিন্তু আদতে তা নয়। পৃথিবী 24 ঘন্টা তার নিজের কক্ষপথে নির্দিষ্ট গতিতে ঘুরছে। এই বিষয়টি আমাদেরকে ভ্রান্ত ধারণা তৈরি করায় এবং এই কোনো কিছু সম্পর্কে একটি ভুল তৈরি হওয়া, সেটাই আমাদের কাছে ভ্রান্ত ধারণা। 14 নম্বর প্রশ্ন, বিকল্প ধারণা ও ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য লেখো। বিকল্প ধারণা ও ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্যগুলি হলো: 1. বিকল্প ধারণা কোনো বিষয় অনুধাবনের পর তার প্রতিরূপ যে ধারণা গড়ে ওঠে সেটিকে বিকল্প ধারণা বলছি। ভ্রান্ত ধারণা হলো কোনো বিষয়ের প্রতিরূপ প্রতিকূল। 2. বিকল্প ধারণাটি শিক্ষার্থীর একটি মানসিক এবং যথাযথ ধারণা গড়ে তুলতে সাহায্য করে, কিন্তু ভ্রান্ত ধারণা যথাযথ ধারণা গড়ে তুলতে সাহায্য করার বদলে বিপরীত অযৌক্তিক ধারণায় বিশ্বাস করতে বাধ্য করে। 3. বিকল্প ধারণার সাহায্যে কোনো একটি ধারণা বা সমস্যার একাধিক সমাধানের পথ খুঁজে পাওয়া যায়, কিন্তু ভ্রান্ত ধারণার সাহায্যে সমাধানের পরিবর্তে জটিলতা বৃদ্ধি পায়। 4. বিকল্প ধারণা বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি নির্ভর, কিন্তু ভ্রান্ত ধারণা অবৈজ্ঞানিক, অযৌক্তিক। এরপর আমাদের 15 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতা বলতে কী বোঝো? অভিজ্ঞতা বলতে সাধারণত কোনো ঘটনা বা কার্যকলাপের মাধ্যমে সরাসরি জ্ঞান অর্জন বা উপলব্ধি করাকে বোঝায়। কোনো ঘটনা বা কোনো নির্দিষ্ট কার্যকলাপের প্রত্যক্ষ পর্যবেক্ষণ বা অংশগ্রহণ থেকে প্রাপ্ত ব্যবহারিক জ্ঞান, দক্ষতা, অনুশীলনকে আমরা অভিজ্ঞতা বলে থাকি। এটি হতে পারে একটি নির্দিষ্ট কাজ বা ঘটনা অভিজ্ঞতা, অথবা জীবনের বিভিন্ন পর্যায়ে অর্জিত জ্ঞান এবং দক্ষতা। আমরা প্রত্যেক দিন কিছু না কিছু শিখছি। একটা দিন পার করলে আমরা অনেক ধরনের ঘটনার সাথে সম্মুখীন হচ্ছি। এই সমস্ত ঘটনাগুলি থেকে আমরা কিছু ধারণা গঠন করছি এবং এই ধারণা থেকে আমরা পরবর্তীকালে জ্ঞান সঞ্চয় করছি এবং এই জ্ঞানই আমাদের অভিজ্ঞতা হিসাবে কাজ করে, যখন আমরা সেই জ্ঞানকে অন্য কাজে, অন্য পরিস্থিতিতে বুঝে কাজে লাগাতে পারবো বা অন্যদেরকে সেই বিষয়ে সাহায্য করতে পারবো। এরপর 16 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাবাদ কাকে বলে? অভিজ্ঞতাবাদের মূল কথাই হলো অভিজ্ঞতাই জ্ঞানের একমাত্র উৎস। অভিজ্ঞতাবাদের জনক হলেন জন লক। অভিজ্ঞতাবাদীদের মতে বাস্তব বিষয়ের জ্ঞান ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়া হতে পারে না। জাগতিক যে কোনো বিষয়ের জ্ঞান ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়া হতে পারেনি এবং তা অর্জন করতে গেলে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও আরোহী পদ্ধতি অবলম্বন করতে হয়। অভিজ্ঞতা, আমরা যখন কোনো একটি কাজ করি সেই কাজ থেকে আমরা কিছু একটা শিখতে পারি।
আমাদের শিক্ষা হয়, এই শিক্ষাটাই থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি। এই জিনিসটাই হচ্ছে অভিজ্ঞতাবাদ, যে আমরা যদি যখন কোনো কাজ করছি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সে সজাগভাবে সেই কাজটিতে সক্রিয় রয়েছে। এই সক্রিয়তা থেকে আমাদের সেই কাজটির প্রতি একাগ্রতা সৃষ্টি হয় এবং এর থেকে আমরা কিছু অভিজ্ঞতা বা শিক্ষা গ্রহণ করি। সেই শিক্ষাই আমাদের জীবনে পরবর্তীকালে অভিজ্ঞতা দিয়ে থাকে। এরপর হচ্ছে বিশ্বাস বলতে কী বোঝায়। কোনো বিষয় সম্পর্কে সত্য বা মিথ্যা বিচার করে সত্য মনে করলে তা বিশ্বাস করা হলো, মিথ্যা মনে করলে তা অবিশ্বাস করা হলো, আর মিথ্যা হওয়ার সম্ভাবনা মনে করা হলে তা সাধারণত সন্দেহ রূপে প্রকাশিত হয়। সন্দেহকে অনেক ক্ষেত্রে বিশ্বাসের অভাবও বলা হয়। বিশ্বাসকে অনেক সময় আস্থা বা ভরসা হিসাবে দেখা হয়। তবে বিশ্বাসীর দৃঢ়তা খুব বেশি হলে তাকে অন্ধবিশ্বাস বলা হয়। আবার বিশ্বাসের ধারণা অনেক ক্ষেত্রে আশা, আশ্বাস, বিশ্বাস করার ইচ্ছা এগুলোকে এক করে দেখা হয়। বিশ্বাস বলতে বোঝায় যখন আমরা কোনো একটি বিষয় সম্পর্কে সত্য অথবা মিথ্যা বিচার করি, যদি সেটি সত্য হয় এবং আমরা তাতে দৃঢ় থাকি, তখনই আমরা সেটিকে বিশ্বাস করতে থাকি। 18 নম্বর প্রশ্ন, চিন্তন বিকাশের পদ্ধতিগুলির নাম লেখো। সাধারণত চিন্তন হলো মানসিক প্রক্রিয়ার একটি দিক যাতে মানুষ একটি বিষয়ের ধারণা, বিচার করা, মন্তব্য করা অথবা কাজ করার বা করতে পারে। চিন্তন মানসিক প্রক্রিয়ার একটি ভিত্তিক দিক যাতে একটি ধারণা বা বিচার একটি অন্য ধারণা বা বিচারের সাথে সংজ্ঞাত্মকভাবে সংযোগ করে এবং মূল্যায়ন বা নিষ্কাশন করতে পারে। আমরা যখন কোনো একটি পূর্বজ্ঞানের কথা বলবো, পূর্বজ্ঞানের উপর ভিত্তি করে আমাদের নতুন অভিজ্ঞতা সঞ্চিত হয়। পূর্বজ্ঞান যদি যথার্থ হয় এবং সেখান থেকে আমরা নতুন অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। সেই জন্য আমাদের শিশু যখন বিদ্যালয়ে আসে তখন তার একটি ধারণা থাকে এবং সেই ধারণার উপর ভিত্তি করে সে আমাদের সাথে ক্রিয়া করে এবং এই ক্রিয়া থেকে সে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে। এটা কি আমরা বলছি যে আমাদের বিচার ক্ষমতা, ধারণা এবং এটা থেকে আমাদের ধারণা উৎপন্ন হয় এবং এই ধারণায় পরবর্তীকালে মূল্যায়ন করে যে আমরা যে ঘটনাটা আমাদের সাথে ঘটছে সেটা সঠিক না বেঠিক, এর থেকে আমরা ভুল থেকে ধারণাটা প্রাপ্ত করি। এই চিন্তন বিকাশে সাধারণত 4টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। 1. বিশেষীকরণ, বিশেষ ধরনের সমস্যাগুলি সমাধানের প্রয়াস এবং উদাহরণের দিকে দৃষ্টিপাত। 2. সাধারণীকরণ, সমস্যা সংক্রান্ত বিভিন্ন রকমের ধাঁচ ও সম্পর্কগুলি বিষয়ে ধারণা লাভ। অনুমান, বিভিন্ন সম্পর্ক ও ফলগুলি নিয়ে আলোচনা করা। বিশ্বাসযোগ্য করা, কোনো কিছুকে সত্যতা প্রমাণের জন্য কারণ অনুসন্ধান ও সংযোগ সাধন। এই ছিল চিন্তন বিকাশের 4টি পদ্ধতি। বিশেষকরণ মানে বিশেষ করে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি উদাহরণ এবং সমাধান খোঁজা। সাধারণীকরণ হচ্ছে অনেকগুলো সমস্যার মধ্যে একটি সাধারণ ও একটি সম্পর্কযুক্ত দিক খুঁজে বার করা। অনুমান করা যে সমস্যাটা কেন হচ্ছে সেইটা এবং কী কী সমাধান হতে পারে তার অনুমান করতে পারা। এবং বিশ্বাসযোগ্য করা, কোনো বিষয়টি সত্যি কি মিথ্যে সেটি অনুসন্ধান ও সংযোগ সাধন। এরপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক চিন্তন বলতে কী বোঝায়। সাধারণভাবে বৈজ্ঞানিক চিন্তন হলো একটি চলমান প্রক্রিয়া যা আমাদের চারপাশে প্রকৃতিকে পর্যবেক্ষণ করে আমরা লাভ করে থাকি। মানুষের চরিত্র হলো অনুসন্ধান প্রবণ, সেই কারণে এই প্রবণতা থেকেই বৈজ্ঞানিক ভাবনার উৎপত্তি হয়। শৈশবকালে শিশুরা বৈজ্ঞানিক চিন্তার বিভিন্ন প্রক্রিয়া ও দক্ষতাগুলি সম্পর্কে অবগত হয়। ধীরে ধীরে তারা বিভিন্ন ক্ষেত্রে এগুলি প্রয়োগ করতে শেখে। বৈজ্ঞানিক চিন্তনের প্রধান হচ্ছে যুক্তি। কোনো কিছুর পিছনে যুক্তি কী সেটা আমরা খোঁজার চেষ্টা করি। যদি সেই যুক্তি কাজে লাগে তাহলে সেটা আমাদের বৈজ্ঞানিক চিন্তনের মধ্যে পড়ছে। আমরা পর্যবেক্ষণ করি, আমরা সেই বিষয়টিকে অনুসন্ধান করি, সত্যতা খুঁজে বার করি এবং তারপরে সেটাকে বিশ্বাস করতে থাকি। এটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক চিন্তন। এরপর হচ্ছে সামাজিক চিন্তন বলতে কী বোঝায়। সামাজিক চিন্তন হলো অন্যদের ভাবনা, অনুভূতি এবং উদ্দেশ্যগুলি সম্পর্কে বোঝার চেষ্টা করা যা আমাদের সমাজের প্রেক্ষাপটে প্রভাবিত করে। এটি একটি প্রক্রিয়া যা আমরা সবাই ব্যবহার করি যখন আমরা সামাজিক পরিবেশে অন্যদের সাথে সংযোগ স্থাপন করি। সামাজিক চিন্তনের মাধ্যমে আমরা অন্যদের কার্যকলাপ, আচরণ, সামাজিক ঘটনার কারণগুলি আরও ভালোভাবে বুঝতে পারি। সামাজিক চিন্তন হচ্ছে আমাদের সমাজে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদের সামাজিক চিন্তন প্রয়োজন। কি করা উচিত, কি করা উচিত না, কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, কোন আচরণটা আমাদের সমাজে মেনে নেবে, কোন আচরণটা মেনে নেবে না, আমাদের বিরোধিতা করবে, আমাদের উপহাস করবে, সেইগুলো সব কিছু শেখায় আমাদের এই সামাজিক চিন্তন। এই হলো আমাদের আজকের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন আমরা CC04 থেকে আলোচনা করলাম, চ্যাপ্টার 4 থেকে।